আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যা নিয়ে আলোচনা করব। এই ধাতুবিদ্যা অধ্যায়ের একটি বিশেষ অংশ ধাতু নিষ্কাশনের নীতি, এই প্রসঙ্গ নিয়ে এখন আলোচনা চলবে। এই আলোচনা করার সময় তোমাদের পাশাপাশি দুটো বই রাখবে, ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, বইয়ের সাথে মিলিয়ে নেবে, তোমাদের বোঝাটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। দেখো, এই ধাতু ছাড়া শিল্প বা নির্মাণ কার্য ভাবাই যায় না। এই ধাতুর ব্যবহারের উপর ভিত্তি করে এক একটা যুগের সৃষ্টি হয়েছে, কখনো লৌহ যুগ, কখনো তাম্রযুগ ইত্যাদি। এই ধাতুগুলো কিভাবে পাই? এই ধাতু কিন্তু আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না, কয়েকটি বিশেষ ধাতু ছাড়া, যেমন মনে করো প্লাটিনাম, এর মতো কয়েকটা ধাতু ছাড়া অধিকাংশ ধাতুই কিন্তু অবিশুদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ তারা অন্য কোনো যৌগরূপে অবস্থান করে। আমার পিছনে দেখো কত ধাতু দেওয়া আছে, আকরিকগুলো আছে এখানেতে, এরা বিভিন্ন যৌগ হিসাবে কিন্তু রয়েছে। এখান থেকে আমাদের নিষ্কাশন করতে হবে। নিষ্কাশন করতে গেলে কি করতে হবে না, আমরা সাধারণত বিজারণ প্রক্রিয়া ব্যবহার করি। এই বিজারণ প্রক্রিয়া ব্যবহার করতে গেলে এক একটা ধাতুর কিন্তু সক্রিয়তা এক এক রকম। আমরা ধাতুগুলো সক্রিয়তা অনুযায়ী আমরা একটা সাজাতে পারি। যেমন ধরো, তুমি ক্লাসে কোনো একটা প্রশ্ন করা হলো, শিক্ষক মশাই বা দিদিমণি কোনো একটা প্রশ্ন করলো ছাত্রদের কাছে বা ছাত্রীদের কাছে। সবাই হয়তো তোমরা প্রশ্নটা জানো। দেখবে সেই ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্নভাবে উত্তর দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। কারা শুধু হাত তুলবে, কারা হাত তুলে চিৎকার করবে আমি বলবো বলে, কারা চুপচাপ বসে থাকবে, আর কারা ইনঅ্যাক্টিভ, কোনো চিন্তাভাবনাই করবে না, বলবোই না, এরম চিন্তাভাবনা আছে। অর্থাৎ আমাদের ছাত্রগুলোর মধ্যে বা ছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম তাদের প্রবণতা দেখতে পাওয়া যায়, সক্রিয়তার প্রবণতা দেখতে পাওয়া যায়। এই ধাতুগুলো কিন্তু সেইভাবে তারা তাদের সক্রিয়তা বিভিন্ন রকম। এই সক্রিয়তার উপর ভিত্তি করে তাদেরকে সাজানো হয়েছে। যারা বেশি সক্রিয় তাদেরকে উপরে রাখা হয়েছে, যারা কম সক্রিয় তাদেরকে নিচে রাখা হয়েছে। এই সক্রিয়তা শ্রেণীটা আমাদেরকে জানতে হবে। ধাতু সক্রিয়তা শ্রেণী যদি আমরা জানতে পারি, তাহলে ধাতুবিদ্যা বা ধাতু থেকে কীভাবে, মানে কোনো আকরিক থেকে কিভাবে ধাতুকে আমরা নিষ্কাশন করতে পারি, সেটা আমরা সহজে বুঝতে পারবো। এই যে আমি বলছিলাম ধাতু সক্রিয়তা শ্রেণী, অর্থাৎ ধাতুগুলো কিন্তু বিভিন্নভাবে ব্যবহৃত হয়। কিছু ধাতু আছে খুব তারা সক্রিয়, অতি সক্রিয়, আবার কোনো ধাতু আছে নিষ্ক্রিয়, খুব তারা বিক্রিয়াই করে না। এই সাজানা হয়েছে কার উপর ভিত্তি করে, কে কত বেশি সক্রিয়। যেগুলো বেশি সক্রিয় সেগুলো ওপরে রাখা আছে, আর যেগুলো কম সক্রিয় বা নিষ্ক্রিয় সেগুলো নিচের দিকে রাখা আছে। এইভাবে অতি সক্রিয় থেকে নিষ্ক্রিয়র দিকে সাজানোর ধাতুগুলোকে, একে বলা হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী। একে বলা হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী। সক্রিয়তা শ্রেণী। ধাতুর এই সক্রিয়তা শ্রেণীতে সবার ওপরে কে আছে না, সবার ওপরে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এটা ধাতু সক্রিয়তা শ্রেণী সবার ওপরে আছে। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা হাইড্রোজেন বা কার্বন দ্বারা বিজারিত হয় না। এরা হাইড্রোজেন বা কার্বন দ্বারা বিজারিত হয় না। আমি বলেছি ধাতু নিষ্কাশন করার জন্য বিজারণ ধর্মকে আমরা প্রাধান্য দেব, কিন্তু দেখা গেছে কি হাইড্রোজেন আর কার্বন দ্বারা বিজারিত হয় না। তাহলে কি করা যায় না, তাহলে এই সমস্ত ধাতুর গলিত ক্লোরাইড বা হাইড্রক্সাইড লবণের তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে। গলিত ক্লোরাইড বা হাইড্রক্সাইড লবণের তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে। তার পরবর্তী স্টেজ, তার পরবর্তী কারা আছে না, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার। এদের বৈশিষ্ট্য কি
না এদের বিভিন্ন আকরিকগুলিকে অক্সাইডে পরিণত করে এদিকে অক্সাইডে পরিণত করতে হবে, উচ্চ তাপে বিজারিত করে, উচ্চ তাপে ওদিকে বিজারিত করতে হবে। বিজারিত করার পরে থেকে সেখান থেকে ধাতু নিষ্কাশন করা হবে, অর্থাৎ অক্সাইডে পরিণত করতে হবে, তারপরে উচ্চ তাপ দিতে হবে, দিয়ে ধাতু নিষ্কাশন করা হবে। তাহলে এই পর্যন্ত ধাতুগুলোর একটা বৈশিষ্ট্য আছে, পরবর্তীগুলো একটা বৈশিষ্ট্য আছে, আর সবার নিচে যেগুলো আছে সেগুলো কি দেখো, যে মার্কারি আর সিলভার আর গোল্ড, এই তিনটে রয়েছে। এদের বৈশিষ্ট্য কি, সাধারণত এদের অক্সাইডগুলিকে উত্তপ্ত করলেই ধাতু নিষ্কাশন করতে পারা যায়। তাহলে এই যে ধাতুগুলোকে পরপর সাজানো হয়েছে, এদের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি না, উপরের ধাতুগুলো বেশি সক্রিয়, খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে, সক্রিয়তা দেখায়, আর নিচেরগুলো সেরকম বিক্রিয়া দেখায় না। এইভাবে ওদিকে সাজানো হয়েছে। দেখা গেছে যারা ওপরের দিকে আছে তারা ক্যাটায়ন হওয়ার প্রবণতা বেশি দেখায়, অর্থাৎ ধনাত্মক আয়ন হওয়ার প্রবণতা তারা বেশি দেখায়, যারা নিচের দিকে থাকে তারা তো কম দেখায়। এইভাবে কিন্তু এই শ্রেণীটাকে সাজানো হয়েছে। এই শ্রেণীটাকে আমাদেরকে মনে রাখতে হবে। আমি মনে রাখার একটা পদ্ধতি এক্ষুনি শেখাবো, সেই পদ্ধতি তোমরা শিখবে, কিন্তু এই শ্রেণীটাকে আমাদের মনে রাখা খুব জরুরি। দেখো, এই যে ধাতু সক্রিয়তা শ্রেণী আমরা আলোচনা করছি, এটা আমাদের মনে রাখা দরকার। এই ধাতুর সক্রিয়তা শ্রেণীর সবার উপরে আছে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম বলে শেষ পর্যন্ত গোল্ড পর্যন্ত এসেছে। এই শ্রেণীটাকে আমরা কীভাবে মনে রাখব? এই শ্রেণীটাকে মনে রাখতে গেলে আমরা একটা গল্প জানতে হবে। ছোট্ট করে বলি, গল্প মানে কি, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি এসেছে, দিল্লি, মাদ্রাজ, বোম্বে, কলকাতা থেকে প্রতিনিধি এসেছে। ধরে নাও কোনো একটা জায়গায় মিটিং চলছে, সেখানে ক্যালকাটাকে অনুরোধ করছে। কি অনুরোধ করছে না, সেখানে কিছু যাতে মাংকি আর জেব্রা এগুলো পাঠানো হয়। কাজ কীভাবে পাঠানো হবে না, টাইট করে একটা শক্ত খাঁচাতে পাঠাতে হবে, সেটা যেন সোনার হয় আর সিলভারের হয়, সেরকম খাঁচাই করে যত্ন করে খুব সুন্দরভাবে সেগুলোকে পাঠাতে হবে। এই একটা ছড়া আছে ইংরেজিতে, এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এই শ্রেণীটাকে মনে রাখা যাবে। আমি ছড়াটাকে পেছনে লিখে রেখেছি এখানেতে, দেখো এখানে কি বলা আছে। প্লিজ ক্যালকাটাকে বলছে, প্লিজ ক্যালকাটা কি করতে হবে, সেন্ড মাংকি অ্যান্ড জেব্রাস, মাংকি আর জেব্রাস পাঠাতে হবে, ইন টাইট লাভলি, শক্ত, লাভলি বেশ সুন্দর দেখে, হার্ড কেজেস, শক্ত একটা খাঁচায়, মেড অফ সিলভার অ্যান্ড গোল্ড, সিলভার অ্যান্ড গোল্ড দিয়ে তৈরি একটা শক্ত সুন্দর খাঁচায় আমাকে দুটো প্রাণী পাঠাতে হবে। মাংকি আর জেব্রাকে কে পাঠাবে না, ক্যালকাটা পাঠাবে, ক্যালকাটা থেকে যাবে। এবার দেখো, এই ছড়া যদি মনে রাখতে পারো তারপর আমরা কিন্তু শ্রেণীটাকে জানতে পারবো। আমরা বলছি প্লিজ ক্যালকাটা, প্লিজ মানে কি, পটাশিয়ামকে কে দ্বারা লেখে, ক্যালকাটা সিএ, ক্যালসিয়াম। দেখো আমাদের এখানে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম দুটো হলো। সেন্ট মানে সোডিয়াম, মাংকি ম্যাগনেসিয়াম, অ্যান্ড এ মানে অ্যালুমিনিয়াম, জেব্রা জেডেন জিঙ্ক। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। আয়রন আই দিয়ে, এখানে ইনের আই দিয়ে আছে আয়রন। টি মানে টিন, আর লাভলি এল মানে লেড। তাহলে কি হলো কি না, আয়রন, টিন, লেড। হার্ড কেজেস, হার্ড মানে এইচ আছে, তাহলে হাইড্রোজেন,
হাইড্রোজেন, কেজেস কপার, মেড অফ মার্কারি, মেড অফ সিলভার অ্যান্ড গোল্ড, মার্কারি, সিলভার অ্যান্ড গোল্ড। আমি আবার বলছি, এই ধাতু সক্রিয়তা শ্রেণী তোমাদের মনে রাখা খুব জরুরি। এইটাকে মনে রাখতে গেলে আমি একটা ছড়া এখানে দেখাচ্ছি, খুব বহুল প্রচলিত ছড়া। এটা কি বলছে? প্লিজ ক্যালকাটা। ক্যালকাটাকে বলছে, কে বলছে? দিল্লি বলছে বা বোম্বে বলছে বা ম্যাড্রাস বলছে, কেউ বলছে ওদের যে কমিটি, প্লিজ ক্যালকাটা, প্লিজ পটাশিয়াম, ক্যালকাটা, ক্যালসিয়াম, সেন্ড মাঙ্কি অ্যান্ড জেব্রাস, সেন্ড মাঙ্কি অ্যান্ড জেব্রাস ইন টাইট লাভলি হার্ড কেজেস, ইন টাইট লাভলি হার্ড কেজেস, টাইট শক্ত, সুন্দর, শক্ত আর হার্ড, আর কেজেস খাঁচা, মেড অফ কী দিয়ে তৈরি? না সিলভার অ্যান্ড গোল্ড। এই ছড়াটাকে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এটাকে পড়ো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। ধাতুর সক্রিয়তা শ্রেণী কিভাবে কাজ করে আমরা এখন দেখব। আমরা এখানে ধাতু সক্রিয়তা শ্রেণী রেখেছি, সবার ওপরে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম করে নিচে চলে এসেছে এই যে সিলভার, গোল্ড পর্যন্ত আছে, মাঝখানে আছে হাইড্রোজেন। এখন এই যে শ্রেণীটি রয়েছে কিভাবে কাজ করে? দেখা গেছে যে এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ওপরে কোনো ধাতু, হাইড্রোজেনের ওপরে কোনো ধাতু যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কিন্তু সেক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন করে। কিরম দেখো, Zn প্লাস 2HCl, Zn এটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি হবে দেখো, এখানেতে ZnCl2 প্লাস H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। কেন হাইড্রোজেন উৎপন্ন করছে? না Zn বিক্রিয়া করছে। Zn কোথায় আছে? না হাইড্রোজেনের ওপরে আছে Zn, হাইড্রোজেনের উপরে আছে Zn। অর্থাৎ হাইড্রোজেনের ওপরে যে সকল ধাতু আছে সেই ধাতু লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কিন্তু নিচের কোনো ধাতু কিন্তু এই গ্যাস উৎপন্ন করবে না। আবার দেখো কি ঘটনা ঘটছে। প্রতিস্থাপন, কে কাকে সরাতে পারে? প্রতিস্থাপন মানে একজনকে সরিয়ে অপরজন বসে পড়া, অন্যজনকে সেখানে স্থাপন করা, তাকে বলা হবে প্রতিস্থাপন। এখানে দেখো আয়রনের সঙ্গে এপির সঙ্গে কপার সালফেট বিক্রিয়া করছে, আর এপির সাথে বিক্রিয়া করছে কি কপার সালফেট। এখানে দুটো ধাতু আছে, এখানে এফি আছে আর এখানে কপার আছে। বলছি এফি এই কপারটাকে সরিয়ে দিতে পারবে, অর্থাৎ প্রতিস্থাপিত করতে পারবে। কখন পারবে? না আয়রন যদি, অর্থাৎ এফি যদি কপারের উপরে থাকে, এফি কোথায় আছে দেখি এবার শ্রেণীতে, এফি আর কপার সালফেট দুইয়ের মধ্যে কে ওপরে আছে দেখছি, এফি কি ওপরে আছে? এফি যদি ওই সিরিজে ওপরে থাকে কার তুলনায়? কপারের তুলনায়, তবে এই কপারকে এই জায়গা থেকে সরাতে পারবে, অর্থাৎ এফির ক্ষমতা বেশি হতে হবে। দেখো এখানেতে এফি কোথায় আছে? এফি আছে এখানে। কপার কোথায় আছে? না কপার আছে এখানে। তাহলে কপারের ওপরে কে আছে? এফি। এফি তাহলে বেশি সক্রিয়। আমার এই সক্রিয়তা শ্রেণী হচ্ছে ওপরে বেশি সক্রিয়
যত নিচের দিকে চলে যাব তত কম সক্রিয়। তাহলে Fe আর Cu অর্থাৎ আয়রন অর্থাৎ লোহা আর এই কপার অর্থাৎ তামা, এদের মধ্যে কে ওপরে আছে? Fe আছে। তাহলে বেশি সক্রিয় কে? না Fe। তাহলে Fe কি করবে? ওকে প্রতিস্থাপিত করবে, ওকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারবে। দেখি পেরেছি কিনা দেখি। Fe প্লাস কপার সালফেট, দেখো Fe যাচ্ছে, যে কপার সালফেটে কপারকে সরিয়ে দিচ্ছে, দিয়ে FeSO4 তৈরি করছে। দেখো FeSO4 তৈরি করছে, আর কপারটা আস্তে আস্তে এখানে বাইরে বেরিয়ে চলে গেল। অর্থাৎ ওরা যে যুক্ত ছিল, বাইরে থেকে যে ধাতুটা যাবে সে যদি তার সিরিজের ওপরে থাকে, ওই শ্রেণীর ওপরে থাকে, তার সক্রিয়তা বেশি, সে তাকে সরাতে পারবে। অর্থাৎ যে সিরিজের বা ওই শ্রেণীর ওপরে আছে তার ক্ষমতা বেশি, তার সক্রিয়তা বেশি, সে সরাতে পারবে। সে যদি তলায় থাকে তাহলে কিন্তু সরাতে পারবে না। ঠিক কীরকম দেখো, কোনো একটা জায়গায় মিটিং হচ্ছে, মিটিংয়েতে SDO বসে আছেন, বসে থাকার সঙ্গে সঙ্গে চেয়ারেতে একটি মাত্র চেয়ার ধরে নাও, সেই অফিসে ভেতরেতে সঙ্গে সঙ্গে DM এলেন, তাহলে কি হবে? তখন SDO কিন্তু উঠে পড়বে, উঠে কাকে বসতে দেবেন? DM-কে বসতে দেবেন, জেলা শাসককে বসতে দেবেন। জেলা শাসক বসে আছেন, সঙ্গে সঙ্গে দেখালো এক মন্ত্রী এসে হাজির হলো সেই ডিপার্টমেন্টের। তখন DM কি করবে? DM উঠে যাবে, সেই জায়গায় কে বসে যাবে? মন্ত্রী বসে যাবে। মন্ত্রী বসে আছে, সঙ্গে সঙ্গে দেখা গেল সেখানে মুখ্যমন্ত্রী এসে হাজির হলেন। তখন কি হবে? মন্ত্রী উঠে যাবেন, আবার সেখানে মুখ্যমন্ত্রী চলে আসবেন, বসে পড়বেন। এই যে যার ক্ষমতা আছে সে তাকে প্রতিস্থাপিত করবে, সে সেখানে বসতে পারবে। এখানে ক্ষমতা কার বেশি? এই শ্রেণীর ওপরে যা আছে তার ক্ষমতা বেশি, তার সক্রিয়তা বেশি। ক্ষমতা মানে সক্রিয়তা, তার সক্রিয়তা বেশি। আর যত নিচের দিকে যাব তার সক্রিয়তা কম। এখানে তাই হয়েছে। দেখো Fe আর কপার সালফেট এই চেয়ারে বসেছিলেন। কে বসেছিলেন? না SO4 চেয়ার। SO4 চেয়ারে কে বসছিলেন? না কপার বসেছিল। যেই কপার বসছিল সঙ্গে সঙ্গে কে চলো? Fe চলে এলো। এবার দেখি Fe ক্ষমতা কতখানা। Fe কি কপারের ওপরে আছে? দেখি কোথায় Fe? হ্যাঁ, কপারের ওপরে আছে, কপারের ওপরে আছে। তাহলে Feর ক্ষমতা বেশি, তাহলে Fe একে প্রতিস্থাপিত করলো, Fe এই জায়গায় চলে গেল, FeSO4 হলো, আর কপার সরে পাশে দাঁড়িয়ে রইল। ঠিক এই উদাহরণটাকে মনে রাখবে। মনে রাখলে দেখবে এই প্রতিস্থাপন বিক্রিয়া বা কিভাবে প্রতিস্থাপিত করছে, কারা প্রতিস্থাপিত করছে, কিভাবে সম্ভব, কারা প্রতিস্থাপন ক্রিয়া করতে পারবে না, এই শ্রেণী থেকে তোমরা সহজে মনে রাখবে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।